আসসালামু আলাইকুম। আজকে যদিও লাইভ করার ইচ্ছা ছিল, কিন্তু দেশের যে পরিস্থিতি তেমন করার সুযোগ হয় নাই বা করতে ইচ্ছা করে নাই। এখন দেশের যে সামগ্রিক বন্যা পরিস্থিতি সেটা আপনারা সবাই দেখছেন, জানেন। বিষয়টা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। আজকের উদ্দেশ্য বর্তমান যে প্রেক্ষাপট, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং আমাদের করণীয় বা রাষ্ট্রীয়ভাবে আমাদের কী করা উচিত সেসব বিষয়ে কিছু কথা বলবো। ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই, এ বিষয়ে আমার বিশদ জ্ঞান নেই। মোট কথা হচ্ছে, আমার যতটুকু আমার অভিমত বা আমার যতটুকু জ্ঞান আছে সেই আলোকে বলার চেষ্টা করব। ভুল ভ্রান্ত হলে ক্ষমা করবেন। প্রথমেই বলতে চাই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী আছে 54টা। তার মধ্যে প্রায় 30টা নদীতে তাদের বাঁধ আছে। সেটা জলবিদ্যুৎ কেন্দ্রিক হোক বা অন্যান্য যে কোনো খাতে হোক, তারা প্রায় 30টা নদীতে বাঁধ স্থাপন করেছে। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে দীর্ঘদিন, এরপরেও দল মত নির্বিশেষে যারাই ক্ষমতায় এসেছে, বিভিন্ন দল যারা এসেছে ক্ষমতায় বা সরকার যেই গঠন করেছে, দেশ হিসেবেই আমরা এই পানি চুক্তিতে কূটনৈতিকভাবে আমাদের বিরাট একটা পরাজয় হয়েছে। কারণ কি, এতদিন পরেও আমরা আমাদের ন্যায্য যে পানি, সে পানি আমরা পাইনি, যার কারণে আমাদের নদীগুলো শুষ্ক হয়ে গেছে, চর পড়ে গেছে, নাব্যতা হারিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা। এখন আমরা বলতে পারি যে বাঁধ দিল কেন, আমাদের অনুমতি কতটুকু ছিল বা আন্তর্জাতিক আইন কি বলে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমার যতটুকু জানা আছে, উজানের দেশ যদি নদীর স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য বাঁধ নির্মাণ করে, সেটাই হচ্ছে অপরাধ আন্তর্জাতিক আইন অনুযায়ী। এটাই বড় একটা অপরাধ। এখন যদি দুই দেশের সম্মিলিতভাবে বা সম্মতিতে হয়, সেটা আলাদা একটা বিষয়, কিন্তু এটা লঙ্ঘন। 1997 সালে একটা আইন করা হয়, তার আগে একটা চুক্তি করা হয়, গঙ্গা চুক্তি, যেটা 1996 সালে করেছিল। সেই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে আপনার মে মাস পর্যন্ত পানির যে বন্টন হবে, যদি নদীতে পানি প্রবাহ থাকে 70 কিউসেক বা তার নিচে, সেক্ষেত্রে দুই দেশ সমান পানি পাবে, সমান ভাগে বন্টন হবে। এবং পরবর্তীতে যদি ওই সময় পানির প্রবাহ যদি 70 থেকে 75-এর মধ্যে থাকে, তাহলে সেই বন্টনটা হবে 40 কিউসেক বাংলাদেশ পাবে, বাদ বাকিগুলো ভারত পাবে, ভারত ব্যবহার করতে পারবে। এবং যদি 75-এর উপরে যায়, সেক্ষেত্রে ভারত পাবে 40 কিউসেক, বাদ বাকি যতই পানি আসুক সবই বাংলাদেশ পাবে। এটা সেই সময় চুক্তি আর কি, 96 সালের চুক্তি। কিন্তু ওই চুক্তির যে প্রতিফলন বা আমাদের যে ফিল্ড পর্যায়ে যে হবে, সেই রকম কিছুই হয় নাই। আমরা ওই চুক্তির কোনো লভ্যাংশে বা লাভবানই হয়নি এক প্রকার। অনেক চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কিন্তু আমাদের সঠিক যে পানি সেগুলো আমরা পাই নাই। এটা বরাবর এরকম হয়ে আসছে। সেটা যে সরকার, যে দলই ক্ষমতায় আসুক, সরকার গঠন করুক, কেউ পাত্তা দেয় নাই। যেটা বলতেছিলাম, জাতিসংঘে 1996 সালে একটা এই আন্তর্জাতিক নদী আইন পাশ করার চেষ্টা করা হয়। সেই কনভেনশন বা প্রথাতে ভোটাভুটি হয়, 103টা দেশ সম্ভবত এখানে পক্ষে ভোট দেয়। বাংলাদেশ এই নদী আইনের পক্ষে ভোট দিয়েছিল। এখন ওই আইন পাশ হইতে, স্থায়ীভাবে পাশ হইতে গেলে 35টা দেশের স্বাক্ষর লাগতো বা ওই চুক্তিতে সই করা লাগতো। সেক্ষেত্রে 2014 সালে সর্বশেষ স্বাক্ষর করেছে, যার কারণে 35টা দেশ 2014 সালে এসে হয়েছে। বাংলাদেশ এখনও ওই চুক্তিতে স্বাক্ষর করে নাই। অনেক দলই এসেছে এখন ওই সময়ের মধ্যে। বিএনপি এসেছে 2001 সালে, আওয়ামী লীগ এসেছে 2009 থেকে এ যাবৎকাল পর্যন্ত ছিল। তারা কেউই ওই চুক্তিতে স্বাক্ষর করতে আগ্রহ প্রকাশ করে নাই। একটা কী কারণে বা
কোন উদ্দেশ্যে যে করে নাই সেটা তারাই ভালো জানেন, তারাই ব্যাখ্যা দিতে পারবেন। এখন প্রথমে এখন যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি, এই সমস্যাগুলো আমাদের কিভাবে সমাধান করা যেতে পারে বা কিভাবে সমাধান করলে আমরা এই জিনিসগুলো আমরা পাবো আর কি। সেক্ষেত্রে প্রথমত এইটা হতে পারে যে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, তাদের যোগাযোগ ব্যবস্থাপনা বা তাদের কূটনৈতিক তৎপরতা যদি ভালো হয়, সেক্ষেত্রে কূটনৈতিকভাবে জাতিসংঘের মাধ্যমে যদি করতে পারে, যেহেতু প্রতিবেশী দেশ, সেহেতু সম্পর্ক যদি রক্ষা করে আমাদের এই চুক্তিগুলো বা আমাদের পানি বন্টন যে জিনিসগুলো আছে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের সম্পর্ক ভালো থাকলো, অন্যদিকে আমরা পানিও পেলাম। এটা একটা প্রক্রিয়া হতে পারে। দ্বিতীয় প্রক্রিয়া হতে পারে কি, যদি তারা এভাবে সম্মত না হয়, সেহেতু তো আমরা প্রত্যেক বছরই যদি এই বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয়, হাজার হাজার লোক বন্যা কবলিত হবে, লক্ষ লক্ষ লোক বন্যা কবলিত হবে, অনেক ঘরবাড়ি, ধন সম্পদ এগুলার ক্ষয়ক্ষতি হবে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হবে। এটা তো সহ্য করা পসিবল না বা সম্ভব, সহ্য করার কেউ সহ্য করবে না, এটা যেই হোক এটা সহ্য করা উচিত না। এখন দ্বিতীয় জিনিসটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি, বাঁধ নির্মাণ। যদি আমরা, যেহেতু সমুদ্র সীমার সীমান্ত সীমার যেই বর্ডার আছে, সেখান থেকে সম্ভবত আমার জানা মতো 30-40 কিলোমিটার অভ্যন্তরে কোনো কিছু করতে হয়, বিশেষ করে বাঁধ বা এই জাতীয় জিনিসগুলো করতে হয়। সেক্ষেত্রে আমাদের যে সীমান্ত আছে ভারতের সাথে, তার অন্তত 40 কিলোমিটার বা 30 কিলোমিটারের মধ্যে আর কি বাঁধ নির্মাণ করতে হবে। এখন ওইখানে উপযুক্ত কোন এরিয়া আছে? এখন যদি আমাদের থেকে, যেমন ফারাক্কা যে বাঁধটা আছে, সেটা আমাদের থেকে সম্ভবত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 40 বা 60 কিলোমিটার দূরে অবস্থিত, আর আমরাও যদি 40 কিলোমিটার ভিতরে করি, সেক্ষেত্রে গ্যাপটা থাকবে প্রায় 100 কিলোমিটার বা তার বেশি। আবার গজলডোবা ব্যারাজ যেটা, ওইটা সম্ভবত এই একই অবস্থা। আবার ডোমবোড়া যেটা আছে আর কি, যে বাঁধটা, এটা একই অবস্থা, সেটা হচ্ছে সম্ভবত 120 কিলোমিটার ভিতরে আছে ভারতের। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 40 কিলোমিটার ভিতরে করতে হবে কমপক্ষে। সেক্ষেত্রে আমাদের এমন একটা জায়গা নির্বাচন করতে হবে, এই ক্ষেত্রে আমাদের একটা কমিশন গঠন করতে হবে, যে রেগুলার অবজারভেশন করবে যে কোথায় বাঁধটা নির্মাণ করলে ভালো হয়। এখন বাঁধটা নির্মাণ করার পরে ওই পাশ থেকে যে পানির চাপটা আসবে, ওই চাপে আশেপাশটা প্লাবিত হয়ে যাবে। যেমন আপনি কাপ্তাই লেক সৃষ্টি হয়েছে একটা সমতল ভূমি, কিন্তু পানির নিচে চলে গেছে একটা বাঁধের কারণে, তাই না? একটা সমতল ভূমি যেখানে উপজাতিরা থাকতো, এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে, উপজাতিদের অনেক কথা হয়েছে, আপনারা একটু গুগল করলে দেখতে পারবেন। ওইরকম যাতে পরিবেশ তৈরি না হয়, আমাদের আশেপাশে যাতে প্লাবিত না হয়, ওইভাবে এরকম স্থানে আমাদের একটা বাঁধ নির্মাণ করতে হবে। এবং সাথে সাথে কী করতে হবে, বিভিন্ন চ্যানেল তৈরি করতে হবে, যেগুলো আপনার ওই পানিগুলো নদীতে নিয়ে আসবে, বাঁধ দিয়ে ধীরে ধীরে পানিতে আসবে, ওইটা করা যেতে পারে। আবার গেটগুলো খুলে খুলে ধীরে ধীরে আমাদের আনতে পারি পানি, সেটাও হতে পারে অপশন। সেক্ষেত্রে আমাদের নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে পলিগুলো কেটে আমাদের নদীর যেগুলো দখল আছে, দখলগুলো উচ্ছেদ করতে হবে, নাব্যতা ফেরাইতে হবে। খাল আছে এগুলো সব কিছু দখলমুক্ত করতে হবে। এটা একটা বড় একটা কাজ এবং বড় একটা প্রজেক্ট এবং আর্থিক বিষয়গুলো তো আছেই সাথে। এখন এইটা হচ্ছে দ্বিতীয় অপশন। আর তৃতীয় আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আমাদের এমন কিছু অর্জন করতে হবে যেটা দেখে ভারত ভয় পাবে আমাদের সাথে চুক্তি করতে বা আমাদের পানি দিতে, নতুবা ওই জিনিসটা পাওয়ার লোভে তারা আমাদের সাথে, মানে বিনিময়ের লোভে তারা আমাদের সাথে চুক্তি করতে পারে। এইটা একটা তৃতীয় অপশনটা। তবে তৃতীয় যে অপশনটা বললাম, এটা প্রায় অসম্ভব, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমাদের এমন কিছু নেই যে আমরা তাদের ভয় দেখাবো, বা এমন কিছু নেই যেটা আমরা বিনিময় করে ওইটা পাবো। যদি আন্তর্জাতিক নদী আইন দেখি, সে অনুযায়ী ভারত আমাদের সাথে বরাবরই অন্যায় করে আসছে, অন্তত নদীর ক্ষেত্রে। এখন যদি ভারত আমাদের প্রতিবেশী দেশ, ইসলামী বলা হয়েছে প্রতিবেশীদের সাথে সম্পর্কের কথা কি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি পরিবার কেন্দ্রিক চিন্তা করেন, দেখেন প্রতিবেশীদের সাথে আপনার আশেপাশের সব প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ, তাহলে কিন্তু আপনার জীবনযাত্রা অনেক বাধার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আমরা আমদানি নির্ভর দেশ, একটা স্বয়ংসম্পূর্ণ না, ভারত থেকে অনেক কিছু আনতে হয়। এখন আপনি বলতে পারেন যে ভারত থেকে আনবো না, আমরা অন্য দেশ থেকে চুক্তি করে আনবো। সেক্ষেত্রে
পরিবহন এবং অন্যান্য কষ্ট বা জীবনযাত্রার যে মান, এটা যেই মানে আমরা আছি, এই আমাদের খরচ বেড়ে যাবে আর কি এই মানটা মেনটেন করতে গেলে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, সেক্ষেত্রে কূটনৈতিকভাবে যদি সমাধান করে দেয় সেটাই ভালো পন্থা। আর দ্বিতীয় পন্থা যেটা, বাঁধ নির্মাণ। তবে বাঁধ নির্মাণ চাইলেই ওই বলে না যে ধানের আইলে বাদ দেওয়া, সেরকম বিষয় না যে চাইলে সামনে দাঁড় করিয়ে দিলাম, এরকম না। কারণ কি, একটা বাঁধ ভারত নির্মাণ করেছে তার দেশের প্রায় 100 কিলোমিটার ভিতরে বা 40 কিলোমিটার ভিতরে, তার সামনে তো একটা বাঁধ নির্মাণ করতে আমরা পারি না, তাই না? সেক্ষেত্রে আমাদের 40 কিলোমিটার বা 60 কিলোমিটার ভিতরে করতে হবে এবং একটা নির্দিষ্ট জায়গায় আপনার ঠিক করতে হবে যেখানে আমরাও নিরাপদ থাকতে পারি বা আমাদের ভাতটাও নিরাপদ থাকবে। সাথে সাথে ওই যে অঞ্চলে বাঁধ নির্মাণ করা হবে সেই অঞ্চলের মানুষের জীবন কাঠামো যেন পরিবর্তন না হয় বা তাদের যেন কোনো ধরনের জটিলতায় পড়তে না হয়, এরকম কোনো ধরনের জটিলতা যাতে সৃষ্টি না হয়, এরকমভাবে আমাদের করা যেতে পারে। এখন অনেকের অনেক মতামত থেকে দেখলাম যে অনেকে উত্তাল। এখন বিষয় হচ্ছে কি, আমাদের ভারত বিদ্বেষের সময় না, এখন ভারতের বিরুদ্ধে কথা বলার এখন সময় না। সময় অনেক পাবেন। আগে যারা বন্যা কবলিত হয়েছে তাদের সাহায্যার্থে সবাই এগিয়ে যান, সবাই তাদের জন্য লেগে পড়েন, তাদের উদ্ধারে কাজ করেন, সম্মিলিতভাবে কাজ করেন। দেশ সবার, আমাদের সবার, ধর্ম জাতি নির্বিশেষে সবার দেশ আমাদেরই ভাই বোন সবাই মারা যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই এখন আমাদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটা বজায় রাখতে হবে। ধনী গরিব উঁচু নিচু সবাই এক কাতারে দাঁড়াইতে হবে দেশের স্বার্থে। হ্যাঁ, হয়তো আপনার ধর্মীয়ভাবে ভারতের প্রতি দুর্বলতা থাকতে পারে, ধর্মীয়ভাবে সৌদি আরব বা পাকিস্তানের প্রতি দুর্বলতা থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু দেশের স্বার্থে আমাদের বাংলাদেশে আগে, আমাদের দেশের বিষয় সবার আগে, দেশের স্বার্থ আগে, তারপরে অন্যান্য বিষয়, তাই না? আপনার ধর্মীয় বিষয়ে যদি দুর্বলতা থাকে সৌদি আরব বা আপনার ইন্ডিয়ার প্রতি, সেটা আলাদা কথা, সেটা দেশের স্বার্থ অবশ্যই রক্ষা করে সেই জিনিসটা করবেন আশা করি। আর দেশের বৃহত্তর স্বার্থে সবাই আমরা সম্প্রীতি যেন নষ্ট না হয়, সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা যেন নষ্ট না হয়, আমরা খোঁচাখুচি না করি, কেউ কারো দোষারোপ না করি। এখন মিছিল সমাবেশ বা বিক্ষোভ করার সময় না, এখন আমরা ঝাঁপায় পড়ে আমাদের ভাই আমাদের বোন সবাইকে আপনার উদ্ধারের জন্য যে যতটুকু পারে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করি। যদি আপনার একটা ফেসবুক পোস্ট শেয়ারের কারণে কেউ যদি রক্ষা পায়, যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় প্রচার করতে পারেন, প্রচার করে অন্তত একটু তো হেল্প হবে, তাই না? যে যেখানে আছেন যতটুকু পারেন হেল্প করেন। এখন সর্বশেষ একটা কথা বলতে চাই, আমার যে সমস্ত ভাই বোন বা যে সমস্ত লোকজন মারা গেছেন বা বন্যা কবলিত, তাদের জন্য আমি খুবই মর্মাহত। হয়তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষই মর্মাহত, প্রায় বলছি ভুল হবে, সবাই মর্মাহত। আমরা সবাই আপনাদের জন্য সবার জন্য দোয়া করব, তাদের জন্য সবার জন্য দোয়া করব আমরা সবাই মিলে, যেন তারা ভালো থাকেন, আল্লাহ যেন এই গজব বা এই পরীক্ষা থেকে আমাদের মুক্তি দান করেন।